হ্যালো জেনজি, এক্স্যাক্টলি জেনজিদের মহাবিপ্লব। আর আমার লুকটা ঠিকঠাক আছে তো? সারা ভারতবর্ষ তোলপাড়, সারা ভারতবর্ষ তোলপাড় এই ককরোচ জনতা পার্টি। আহ, রাজনৈতিক দল সব থেকে মাথার মধ্যে এখন অনেকে বিষয়টা সম্পর্কে শুধু সবার ফিডে আসছে, ইনস্টাতে আসছে, এবং ইনস্টাতে বলতে গেলে দুদিনে 7 মিলিয়নের বেশি ফলোয়ার হয়ে গেছে এই কাকড়ের জনতা পার্টি। এবং হয়তো এই ভিডিওটা করার পর সেটা 8-9 মিলিয়নও হয়ে যেতে পারে। তো আমি এক্স্যাক্টলি চেক করে বলতে পারছি না। তাহলে এই ককরোচ জনতা পার্টি বিষয়টা কি? এবং সব থেকে বড় কথা, এই ককরোচ জনতা পার্টির মেম্বার হতে গেলে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া এটাই, অলস অলস আর বেকার হলেই মিলবে প্রবেশপত্র। অর্থাৎ তুমি যদি অলস হও, তুমি যদি সারা দিন স্ক্রোল করো, রিল স্ক্রোল করো, তাহলেই তোমাকে এই ককরোচ জনতা পার্টিতে নেওয়া হবে। তা না হলে কিন্তু এই ক্রাইটেরিয়া ছাড়া তোমাকে নেওয়া হবে না। আসলে কি এই ককরোচ জনতা পার্টি? কেন এই মহাবিপ্লব, জেনজির মহাবিপ্লব? কেন কেন এই দুদিনে 7 মিলিয়নের বেশি ফলোয়ার? মানুষ কেন ফলো করছে? জেনজিরা কেন ফলো করছে? ইয়াং জেনারেশন কেন ফলো করছে? কারণ ইয়াং জেনারেশন সত্যিটা বলতে জানে, সত্যিটা ধরিয়ে দিতে জানে। কিন্তু আমাদের যারা আছেন, যারা উচ্চস্থানীয় যারা আছেন, সেগুলোকে হামেশাই ওভারলুক করতে পারেন। এই বার্তাটা এটাই যে ওভারলুক আর নয়, আপনার আয়না আপনার সামনে। ককরোচ জনতা পার্টি সিজেপি শুরু হয়েছে আজ থেকে 3 দিন আগে। চলো জেনে নিই বিষয়টা কি। ককরোচ জনতা পার্টি ডিজিটাল বিদ্রোহ, এক্স্যাক্টলি দ্যাট ইজ আ ডিজিটাল অনলাইন, একটা অনলাইন রেভলিউশন যাকে বলা যেতে পারে। অনলাইন রেভলিউশন, অনলাইন অনলাইন রেবেলরা তৈরি হয়েছে এখানে। একটা ডিজিটাল বিদ্রোহ। সেই ডিজিটাল বিদ্রোহে যখন বেকারত্ব, হতাশা মিম হয়ে ওঠে সিস্টেমের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। আমরা কি করি আমরা জানি। যখন আমাদের বেকারত্ব, ডিপ্রেশন, আমরা কি করে, এখন জেনজিরা কি করে সেটাকে এক্সপ্রেস করে? কোনো মিম, কোনো এআই দিয়ে বানানো গান, তাই দিয়ে। এবং সেটার বিরুদ্ধে কেন এই কথাটা উঠলো সেটা একটু আমরা আসি। এটি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। এক্স্যাক্টলি, এটা কোনো জল দেব, ফল দেব, রাস্তা দেব, ভাতা দেব, লক্ষ্মীর ভাণ্ডার দেব, অন্নপূর্ণা ভাণ্ডার দেব, বার্ধক্য ভাতা দেব, ওই সমস্ত দল এটা নয়। কি এটা বলছে? সনাতন রাজনীতি, নির্বাচনী র্যালি, রোড শো, দীর্ঘ ভাষণ, এই সমস্ত এর মধ্যে নেই। কি আছে এর মধ্যে? সিজেপির মডেল কি? ইন্টারনেট ভিত্তিক ব্যঙ্গ, মিম, সোশ্যাল মিডিয়া ট্রোলিং এবং মিম, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এক্স্যাক্টলি, এটা ওই দল নয়। সব দিয়ে দেব, কিন্তু বেকারত্ব নিয়ে কথা বলবো না, কথা বলবো না পেপাল লিক নিয়ে, কথা বলবো না হাজার হাজার পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে। সেটা এই দল সিজেপি। চলে আসি বিস্ফোরণের সূত্রপাত। 15ই মে একটা মন্তব্য করে বসলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত স্যার। মাননীয় সূর্যকান্ত বাবু কি বললেন? যে ইয়াং জেনারেশন যারা আছে তারা আরটিআই করে সারাদিন, তারা সারাদিন শুধু ফেসবুক করে, তারা অ্যাক্টিভিস্ট হতে চাইছে, তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট হতে চাইছে। এরা হলো প্যারাসাইট, এরা হলো পরজীবী, এরা হলো আরশোলার দল। এবং এই বিষয়টা জেনজিরা, তোমরা জানো একটা দেশে পুরো পটভূমিকা পালা বদল ঘটে গেছে। নেপাল, জেনজিরা পালা বদল ঘটিয়ে দিয়েছে। সেখানে গিয়ে তাদেরকে বলা হচ্ছে প্যারাসাইট, পরজীবী, পরজীবী, ককরোচের দল, আরশোলার দল। সেখান থেকেই কিন্তু ককরোচ জনতা পার্টি। এবং এটা ব্যঙ্গার্থকই, যদি সত্যি সত্যি বিষয়টা বোঝা হয়, এটা সমাজের একটা ব্যঙ্গাত্মক চিত্র। কি? সুপ্রিম কোর্টের মন্তব্য, জাল ডিগ্রির প্রসঙ্গে তেলাপোকা পরাজীবী, পরজীবী শব্দের ব্যবহার। তরুণদের ক্ষোভ, পেপার লিক, বাতিল হওয়া নিয়োগ, বয়সের গণ্ডি পার হওয়া বেকার যুবকরা একে একে নিজেদের আত্মসম্মান ও সংগ্রামের উপর সরাসরি আঘাত হিসেবে নিয়েছে। দিনের পর দিন পরীক্ষা নেওয়া, পেপার লিক হয়ে যাওয়া, বয়স বেড়ে যাচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, কেস হয়ে যাচ্ছে, পরীক্ষাটা শাটডাউন হয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে প্যারাসাইট বলা,
তো সেটা তো গায়ে লাগারই কথা। হ্যাঁ, ওকে। তারপর আসি ডিজিটাল মেটাফোরসিস, ডিজিটাল মেটামরফোসিস, অপমানকে হাতিয়ার বানিয়ে। কি বললাম? ডিজিটাল মেটামরফোসিস, অপমানকে হাতিয়ার বানিয়ে গুগল ফর্মের মাধ্যমে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েক ঘন্টায় হাজার হাজার যোগদান, হাজার হাজার জয়নিং। যদি তোমরা ইনস্টাগ্রাম খোলো, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের ভারতের সব থেকে বড় পার্টি যা ফলোয়ার আছে তার থেকে বেশি ফলোয়ার এই মুহূর্তে সিজেপির হয়েছে। এরপর আসি কেন তেলাপোকা বা ককরোচ? অস্তিত্ব টিকিয়ে রাখা, রেজিলেন্স, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এক্স্যাক্টলি। চপ্পলের বাড়ি খেয়েও বেঁচে ফেরে। ককরোচ কারা? আমরা জানি ককরোচ দেখলে আমরা অনেকে ভয় পাই, ককরোচকে চপ্পলের বাড়ি দাও, জল দাও, তারপরেও সে তার জীবনটাকে, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই সে করে। ঠিক যেমন বারবার প্রত্যাখ্যাত হয়ে ইন্টারভিউ বাতিল হওয়ার পরও টিকে থাকে বেকার যুব সমাজ। এক্স্যাক্টলি। বেকার যুব সমাজ এভাবেই টিকে থাকে, একটার পর একটা ইন্টারভিউ, একটার পর একটা এক্সামে ফেলিওর হওয়ার পরও তারা হারিয়ে যায় না, তারা লড়াই ছেড়ে দেয় না, তারা ঠিক কোনো বিকল্প খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই বিকল্পর পথকেও মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়। জানি না এই ককরোচ পার্টিও কতদিন থাকবে। আসি সর্বব্যাপী উপস্থিতি, দেশের প্রতিটি কোণায় এদের বাস। বেকারত্ব দেশব্যাপী বিস্তারের এক নিখুঁত রূপক, এক নিখুঁত রূপক। একটু বাংলায় আবার ভুল হলো, ক্ষমা করবে। একদমই তাই, যে সারা দেশ কেন সারা বিশ্বের কোণায় রয়েছে, দেশ তো দেশ, সারা বিশ্বের কোণায় রয়েছে এই বিস্তারের এক নিখুঁত রূপক। সিস্টেমের অস্বস্তি, ক্ষমতাবানদের অস্বস্তিতে ফেলা, যারা চাকরি দেয় না কিন্তু দীর্ঘ ভাষণ দেয়, তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করা। এবং এই পার্টির কিন্তু 5 দফা দাবি আছে, এবং পার্টি 5 দফা রেভলিউশন করতে চায়, এবং এই পার্টি জয়েন করতে গেলে 5টা ক্রাইটেরিয়া ফিল করতে আমি দেখাবো। এবং তোমরা বিশ্বাস করবে না, এই 4 থেকে 5 দিনের মধ্যে একটা গোটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ককরোচ জনতা পার্টির। আমি দেখাবো, আমার খোলা রয়েছে একটু পরেই। ওকে, কিন্তু করলো কে? এর মাস্টার মাইন্ডকে দেখো, একজনকে তো ইনিশিয়েটিভ নিতে হবে। অভিজিৎ দীপকে বলে একটা মানুষ, সে বাইরে পড়াশোনা করছে, ইন্ডিয়ার বাইরে, তার কাছে বিষয়টা ভীষণ খারাপ লেগেছে। সে জাস্ট মানে ব্যাপারে বলে না যে একটা আগুনের স্পৃহা, আগুনের স্ফুলিঙ্গ, সে জাস্ট এখানে দিয়েছে, পুরো বার্ন হয়ে গেছে জেনজি। অভিজিৎ দীপকে, বয়স 30, শিক্ষাগত যোগ্যতা বস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনশিপে মাস্টার্স করছে। হ্যাঁ, এর একটা রাজনৈতিক পরিচয় আছে। আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের প্রাক্তন সদস্য, 2010 থেকে 13। দিল্লির নির্বাচনের ক্ষেত্রে মিম ভিত্তিক, মানে এ মিম প্রচন্ড বানাতো, মানে মিম করতো। তো হ্যাঁ, এর একটা পরিচয় আছে। সে কিন্তু অ্যাজ এ একটা মাচিস ছিল, একটা দেশলাই কাঠি ছিল, যে দেশলাই কাঠিটা জাস্ট সে জ্বালিয়েছে পুরো সারা ভারতের জেনজিতে, সে আগুনে দগ্ধ পুরো। কোন বিশাল আইটি সেল নয়, একজন শিক্ষিত তরুণের একটি এক্স পোস্ট, অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট, একটি গুগল ফর্ম থেকে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, একটা গুগল ফর্ম জেনারেট করেছে, তারপরে একটা হিউজ বিপ্লব। কি বিপ্লব? যে সদস্যদের যোগ্যতা, আপনি কি উপযুক্ত, তোমাকে কেন নেওয়া হবে, তোমাকে নিতে গেলে এই ক্রাইটেরিয়া থাকলেই তুমি এই দলের উপযুক্ত। কি কি স্যার? ঘোর বেকারত্ব, ডিগ্রি আছে, সুন্দর বায়োডাটা আছে, কিন্তু জয়নিং লেটারে রাস্তা ভুলে গেছে। অলসতার চূড়া, দেশ বদলানোর প্রবল ইচ্ছে, কিন্তু আপাতত লেপ রকেট ছেড়ে ওঠার কোনো ইচ্ছা নেই। দেন অনলাইন জিবি, 24 ঘন্টা শুধু মোবাইল, বাথরুম থেকে বিছানা সব জায়গায় যার কাছে মোবাইল থাকবে। এবং মিম যোদ্ধা, যে রাগ মেটাতে মিছিলে না নেমে নিখুঁত মিম বানিয়ে, নিখুঁত পোস্ট করে, যে তার সমস্ত যন্ত্রণা, সমস্ত বিপ্লবকে এবং সিস্টেমকে বিদ্ধ করার ক্ষমতা রাখে। হাস্যকর মোড়ক। ব্যাপারটা হচ্ছে কি দাবি করছে তারা, তাদের কিছু দাবি আছে, 5 দফা দাবি। যে আমলা নেতাদের অবসর পরবর্তী লাভজনক সরকারি পদে বসা নিষিদ্ধ, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় নিখুঁত স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা 33% নিয়ে। আমি একটু পরে আসছি এই বিষয়টা নিয়ে। কি ভোট গায়েব হলে জবাব চাই। এই যে ভোট গায়েব হলে জবাব চাই কেন? এই যে এসআইআর নিয়ে কথাটা, বেসিক্যালি বিভিন্ন রাজ্যে
এসআইআর এ প্রচুর সংখ্যক ভোটারের নাম বাতিল গেছে, যারা গতবারও ভোট দিয়েছিল এবার ভোট দিতে পারিনি। তো ভোট গায়েব হলে জবাবদিহি, মহিলাদের অর্ধেক হক চাই। এই কথার মানে পার্লামেন্টে 33% নয়, পার্লামেন্টে 50% মহিলা রিপ্রেজেন্টেটিভ থাকবে। ওকে, কি স্টুডিওতে বসে বলছে ইস্তেহার পর্ব 2, আসল সমস্যা বরং টিআরপি। স্টুডিওতে বসে ইস্যু ঘোরানো বন্ধ, টিভি চ্যানেলগুলোকে টিআরপির নাটক ছেড়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো আসল প্রশ্ন তুলতে বাধ্য করা। মানে যেখানে আমরা যখন দেখি একটা টিআরপি, যখন একটা ট্রেন্ড চলে, মানুষ ভুলে যায় বেকারত্বের কথা, মানুষ ভুলে যায় রেজাল্ট বের করার কথা, মানুষ ভুলে যায় ওই পরীক্ষাটা। যেমন একটা এক্সাম্পল, ফুড এসআই এর মতো এক্সাম, যেটা 2023 সালের পর মুখে কুলু পেটেছে, মুখে চেন দিয়ে আটকানো হয়েছে। এইগুলো মিডিয়ারা, এই কথাগুলো মিডিয়ারা তুলবে না যে আপনার আজকে আপনি নির্বাচনী প্রচারে কি খেলেন, কি খেলে আপনি এত ফিট থাকেন এত গরমের মধ্যে, আপনি সকালে কি খান, দুপুরে কি খান, কি করে আপনি পারছেন এই গরমের মধ্যে, এটা মিডিয়ার কাজ নয়। এবং নির্বাচিত হওয়ার পর নেতাদের দল পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি। যদি দল পরিবর্তন করে, 20 বছরের নির্বাসন, রাজনৈতিক নির্বাসন হবে 20 বছরের। আমি এটা না ওয়েবসাইটে খুব হেভি করে লেখা আছে, ওই জন্য আমি বলছি না। এবং ভাবো, এটা আমি জাস্ট বললাম যে 7 মিলিয়ন ফলোয়ার, আসলে কি যে মিমের মারাত্মক শক্তি, ওয়েপনাইজেশন অফ হিউমার, দীর্ঘ ভাষণ, উপেক্ষিত অভিযোগ। যখন অভিযোগ শোনার কেউ থাকে না, তখন ব্যঙ্গই হয়ে ওঠে প্রতিবাদের সর্বোচ্চ কণ্ঠস্বর। তোমাকে মানতে হবে 2026 সালে এসে কেউ দীর্ঘ ভাষণ শোনে না। তুমি জানো এখন একটা গানের ডিউরেশন পর্যন্ত 3.5 মিনিট, তাও মানুষ শুনতে চায় না। মানুষ 35 সেকেন্ড, 1 মিনিট। মানুষ ওয়েব সিরিজ দেখছে রিলসের মাধ্যমে, অর্থাৎ এক একটা ওয়েব সিরিজের এক একটা এপিসোড দেখতে চাইছে, মিনি ওয়েব সিরিজ তৈরি হয়েছে, কারণ মানুষ অত সময় নেই জেনজির কাছে, দীর্ঘ ভাষণ তারা শুনবে না। কি বলছে আজকের যুবকরা, আজকের যুব সমাজ জানে ক্ষমতাশালীরা পোস্টার বা মিছিলে ভয় পান না, তারা ভয় পান ট্রোলিং, মিম এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল ক্ষোভকে। তুমি জানো একটা নেতা সবসময় টেনশনে থাকে, কি কনভারসেশন হলো, কোনোভাবে যদি ছড়িয়ে যায়, কোনো দুষ্টুমি যদি তিনি করেন, সেই দুষ্টুমির কোনো ফুটপ্রিন্ট তিনি রাখতে চান না, কারণ একবার ভাইরাল মানে কেরিয়ার শেষ। সরি। এরপর জোকসের পেছনে অন্ধকার সত্য কি স্যার? দেশের শিক্ষিত যুব সমাজের চোখে ভবিষ্যতের স্বপ্ন থাকার কথা, তারা আজ চরম হতাশায় নিজেদের তেলাপোকা বলতে, অর্থাৎ আরশোলা বলতে বাধ্য হচ্ছে। এটি কেবল কয়েকদিনের ইন্টারনেটের ট্রেন্ড নয়, এটি এক প্রজন্মে আশাভঙ্গের এবং সিস্টেমের ওপর থেকে বিশ্বাস হারানোর চূড়ান্ত পরিণতি। যখন এক প্রজন্ম আশা ছেড়ে দিয়ে ব্যঙ্গকে হাতিয়ার বানায়, তখন তার নিছক হাসির বিষয় থাকে না। সরকার, আচ্ছা এরপর যেটা আমি বলি বেসিক্যালি, তাহলে সত্যি কথা বলতে এটা কোনো রাজনৈতিক কোনো দল না, এটা অনলাইনে হাস্যরসের সাথে নিজের পুরো সরকার, পুরো সিস্টেমের একটা মিরর আসলে তারা বলতে চাইছে। কারণ যখন একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলছেন এরা আরশোলার দল বা ককরোচের দল, সেক্ষেত্রে এটা একটা আঘাত। কারণ তারা যে সত্যিই বসে থাকে, তাদের ব্রেন কি কাজ করেন এরকম একদমই নয়। তো ব্যাপারটা মজার ছলে নেওয়া, এটা কোনো রাজনৈতিক কোনো দল নয়। অনেকে এটাকে রাজনৈতিক দল বলছে, অনেকে বলছে এখন দেখছি ক্রাউড ফান্ডিং করার জন্য যে এটাকে একটা রাজনৈতিক দল ঘোষণা করে এরা বিরাট নেতা ফেতা না, এরকম কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ আ অনলাইন মিডিয়া। মানে পরিষ্কার কথা, আমি ওয়েবসাইটটা দেখাই। ওয়েবসাইটে কি ককরোচ জনতা পার্টি, দেখো ভিশন, ম্যানিফেস্টো, এলিজিবিলিটি, কন্ট্যাক্ট, দেখো কি দ্য ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড দ্য আনএমপ্লয়েড, মানে যারা অলস এবং বেকারদের ভাষা। ঠিক আছে, 5 ডিমান্ডস, 1 ফাউন্ডার, ঠিক আছে, নো পিএ। কি 5 ডিমান্ড কি আছে ম্যানিফেস্টোর মধ্যে? কি বলছে? দ্য সিজেপি কামস উইন পাওয়ার, নো চিফ জাস্টিস শ্যাল বি গ্রান্টেড আর রাজ্যসভা সিট অ্যাজ পোস্ট অফ রিটায়ারমেন্ট রিওয়ার্ড, মানে কোনো চিফ জাস্টিস রিটায়ার করার পর রাজ্যসভায় সিট পাবে না। এটা হচ্ছে এদের প্রথম ডিমান্ড বা ম্যানিফেস্টো। ইফ এনি লেজিট ভোট ইজ ডিলিটেড, যদি কোনো উপযুক্ত ভোট যদি ডিলিট হয়, ওয়ার ইন দ্য সিজেপি অর অপোজিশন রুল স্টেট, দ্য CAC শ্যাল বি, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার শ্যাল বি অ্যারেস্টেড আন্ডার UAPA অ্যাক্ট
অ্যাজ টেকিং ওয়ে ভোটিং রাইটস অফ সিটিজেন নো লেস দ্যান টেরিজম। তারা বলছে টেররিজম। তারা বলছে যদি কোনো যোগ্য ভোটারের ভোট বাতিল হয়, চিফ কমিশনারকে গ্রেফতার করা হবে, কারণ এটা টেররিজম থেকে অন্য কিছু নয়, টেররিজম মতোই এটা একটা ঘোরতর অন্যায়। Women shall be receive 50% reservation, not 33%, without increase the strength of parliament. Additionally, 50% of all cabinet position shall be reserved for women. বলছে ক্যাবিনেটের কোনোভাবে যেই এখন যা আছে 543, সেটাকে কোনোভাবে 800-900 না করে যা আছে সেটারই 50% রিজার্ভেশন, 33% নয়, 50% রিজার্ভেশন ওমেনকে দিতে হবে। এবং নাম্বার 4, অল মিডিয়া হাউস ওন্ড বাই আম্বানি আদানি শ্যাল হ্যাভ দেয়ার ইন লাইসেন্স ক্যান্সেল টু মেক আওয়ে টু ট্রু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ব্যাংক অ্যাকাউন্টস অফ, যাই হোক আমি এটা নিয়ে, কারণ এটা বিতর্কিত বিষয়, এটা আমি আলোচনা করছি না। তো 5 নম্বর ম্যানিফেস্টোতে আসছি, এনি এমএলএ অর এমপি হু ডিফিটেড ফ্রম এনি পার্টি to another shall be barred from contesting election and from holding any public office for period of 20 years. অর্থাৎ কেউ যদি দল ত্যাগ করে, যদিও অ্যান্টি ডিফেকশন ল আছে, যদিও দল ত্যাগ করে 20 বছর তাকে রাজনৈতিক সন্ন্যাস বানিয়ে দেওয়া হবে, ইলেকশন সে কোনোভাবে লড়তে পারবে না। এবং ফাইনালি ইউ আর এলিজিবল। তাহলে এলিজিবল ক্রাইটেরিয়াটা কি লাস্ট বলি, দ্যাট ইজ দ্য লাস্ট ক্রাইটেরিয়া। এবং তোমরা জানাবে এই ভিডিওটার কমেন্টে, একদম সুন্দর কমেন্ট করবে, কোনো আজে বাজে কমেন্ট নয়, যে কেমন লাগলো ভিডিওটা, কেমন এই বিষয়টা কি, এই ককরোচ জনতা পার্টির ব্যাপারটা তোমরা বুঝে কেমন লাগলো, আর তোমাদেরও কি মনে হয় এইরকম কিছু হওয়া উচিত। তো কি ক্রাইটেরিয়া, আনএমপ্লয়মেন্ট, কেউ যদি আনএমপ্লয়েড হও, সে যদি প্রচন্ড লেজি হও, ক্রনিক্যালি অনলাইন, সবসময় অনলাইন, বলছে মিনিমাম 11 ঘন্টা ডে, মানে 11 ঘন্টা অনলাইন থাকতে হবে, এবং যখন বাথরুমে যাবে তখন অনলাইন থাকতে হবে। আর 4 নম্বর কি, ক্যান রান প্রফেশনালি অ্যাজ লং অ্যাজ দ্য কন্টেস্ট ইজ শার্প অনেস্ট অ্যান্ড পয়েন্ট সামথিং, এবং তোমাকে অনেস্ট হতে হবে। জাস্ট একটা মজা করে তৈরি হওয়া একটা অনলাইন দল, জানি না এর আগের কি ভবিষ্যৎ আছে, দেখা যাক, কারণ এটা সারা ভারতবর্ষের ট্রেন্ডে আছে। ইভেন আমি তোমাকে বলছি বড় বড় সেলিব্রিটিরও এখানে জয়েন করেছে, বলিউডের সেলিব্রিটি, এবং আমাদের এই রাজ্যের যারা দল হেরে গেছে সেই দলেরও কয়েকজন করেছে। আমি আর সেই সমস্ত, আমি কোনো বিতর্কিত মন্তব্যে যাচ্ছি না। আমার মনে হলো জেনজিদের ভাষা, আমিও তাদের একজন কি বলবো, আমিও তাদের একজন অংশ আমি মনে করি, তাই সেই হিসাবে আমিও সেই কথাগুলো বলতেলাম। কেমন লাগলো তোমরা সেটা জানিও কমেন্টে, এবং সেটা কিন্তু একজন জেনজি হিসাবে কোনো অশালীন মন্তব্য করে নয়। আজকে বুঝতে পারছি এটা কাদের জন্য, যারা শার্প ব্রেন, মিম সবাই বানাতে পারে না, যাদের ব্রেন শার্প তারাই মিম বানাতে পারে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তার জন্য সরি। এতটা ডেসক্রাইব করা দরকার ছিল, পুরো ব্যাপারটাকে বোঝানো দরকার ছিল। 15ই মে সুপ্রিম কোর্ট। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিও। তুমি আমার সাথে জুড়ে থাকতে পারো এই ইউটিউব চ্যানেলে, অথবা তুমি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, শুভম স্যার টেক্সটবুক, SHUBHAMSIR টেক্সটবুক, এই টেলিগ্রাম চ্যানেলে পুরো এই ডেটাটা তুমি পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমার সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।